আমি আপনাকে বিপদ থেকে বাঁচাতে গেছিলাম, কিন্তু আপনাকে যে কত বড় বিপদে ফেলে দিলাম তা এখন বুঝতে পারছি। তাই? তা যদি তুমি জানতে যে এরকম হবে তাহলে কি করতে? আমাকে সাবধান করতে আসতে না, আমাকে বাঁচাতেও আসতে না, তাই তো? আমায় পুড়ে মরে যেতে দিতে। তোমার আমাকে নিয়ে খুব চিন্তা, তাই না গৌরী? অবশ্য তোমার তো সারা পৃথিবীকে নিয়েই খুব চিন্তা। তোমার উপরেই রয়েছে ভুবনের ভার, শুধু নিজের দিকে খেয়াল রাখার সময় নেই তোমার। যাই হোক, এবার খাবারটা খেয়ে নাও, নাহলে মাথা ঘুরে ধুম করে পড়ে যাবে, নিয়ে আমাকেই সুস্থ করে তুলতে হবে, আর তুমি বলবে যে তোমার মা এসে সব করে দিয়ে গেল। খেয়ে নাও। ডাক্তারবাবু। হ্যাঁ বলো, কিছু বলবে? আপনার সাথে একটা কথা ছিল ডাক্তারবাবু। কি কথা বলো? কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি ডাক্তারবাবু। মায়ের সাথে ওরকম করে ব্যবহার করা আপনার একদম উচিত হয়নি। যেই মাকে নিয়ে একটু কথা বলেছি অমনি মেয়ের মুখ ভর হয়েছে, তাই তো? আমি আমার মা না, আমি তো আপনার মায়ের কথা বলছি। আমি আগেও একদিন দেখেছিলাম আপনি ফোনে কার সাথে বাজে করে কথা বলছিলেন। আজ বুঝলাম সেদিন ফোনের ওপারে আপনার মা ছিলেন। দেখুন ডাক্তারবাবু, মা কখনো সন্তানের খারাপ চায় না। আমার মা যেমন লম্বোদর কাকার সাথে আমার বিয়েতে আপত্তি করেছিল, তেমনি আপনার মাও আমার সাথে বিয়েতে আপত্তি করেছে। আপনি কত বড় বাড়ির ছেলে ডাক্তারবাবু, আপনার কত নামডাক। সত্যিই তো, আপনাকে কি আমাকে বিয়ে করা মানায়? আর আপনার মা তো ঠিকই বলেছে, আমি একটা গেঁয়ো মেয়ে। আমার কি যোগ্যতা আছে বলুন তো? কি হলো ডাক্তারবাবু? শোনো গৌরী, সব বিষয় নিয়ে আমায় জ্ঞান দেওয়াটা বন্ধ করো। যেটা জানো না সেই নিয়ে আর কথা বলবে না, বুঝতে পেরেছো? আপনি আপনি এরকম রেগে গেলেন কেন ডাক্তারবাবু? কারণ তুমি আমার মাথাটা খারাপ করে দিয়েছো গৌরী। এই নিয়ে আজকে কথা বলেছো, এরপর যাতে এই নিয়ে আমি কোনো কথা না শুনি। আমি কার সাথে কিরকম ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি কে জ্ঞান দেওয়া? তুমি কে? ফার্দার যাতে তোমার মুখে এই সমস্ত কথা না শুনি গৌরী, নহলে কিন্তু এর ফল ভালো হবে না। এ কি রূপ ডাক্তারবাবুর? উনি ওনার মায়ের ব্যাপারে কথাটা শুনে এরকম কেন করছেন? এত কেন রেগে গেলেন? কি হয়েছিল ওনাদের মধ্যে? সত্যি তোরা পারিসও বটে, ওদের ঘরে আড়ি পাচ্ছিলি কেন? এটা কি ধরনের অসভ্যতা? তুমি একদম ঠিক বলেছো ছোট টাম্মি, কিন্তু সবার আগে তুমি রূপমকে বলো সব থেকে বাড়াবাড়ি। যা বাবা, সব দোষ এখন আমার হয়ে গেল। আমি হ্যাঁ, তা নয় তো কি, দি ভাই যা বলেছে একদম ঠিক কথা বলেছে। আচ্ছা ছোট ঠাম্মি, বলছি তুমি বললে না যে শৈলমা ডাকছেন, শৈলমা কোথায়? আসবে, ওর সময় হলো ঠিক আসবে। তবে একটা কথা কিন্তু মানতেই হবে, আমাদের ঈশানের কোনো জবাব নেই। ও বেছে বেছে একদম ভালো বউ বাড়িতে নিয়ে চলে এসেছে। আগে বলতো গৌরীকে পছন্দ না, রাগ হচ্ছে ওকে দেখলে। আজকে কিন্তু নিজে মুখে সব স্বীকার করলো। কি স্বীকার করলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো কি স্বীকার করলো? আরে ছেলেপুলেদের কথা থাক না, তুই শুনে কি করবি? তুই বস তো, বস। আরে শান কোথায়? শান গৌরীর কাছে গেছে খাবার নিয়ে। বাবা, ছেলে তো একেবারে আমার মতো হয়েছে। বউয়ের ওপর টান, বাপের বেটা শান। কেমন দিলাম? আপনার জবাব নেই বাবা। ও আচ্ছা, একটা কথা, হিসাব মতো তো আজকে শানদের কাল রাত্রি, কিন্তু শান বারবার তো গৌরীর কাছে যাচ্ছে, কখনো ওষুধ নিয়ে যাচ্ছে, কখনো খাবার নিয়ে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? কিসের কাল রাত্রি? না মানে
কালকে ওদের বিয়ে হলো তো, তাই হিসেব মতো আজকে কাল রাত্রি। হবে না। যে বিয়েকে আমি বিয়ে বলেই মানি না, তার আবার নিয়ম কিসের? এটা বলতেই তোমাদের আমি দেখেছি। যে কাউকে ধরে এনে মাথায় সিঁদুর পরিয়ে দিলেই সেটাকে বিয়ে বলে মেনে নেওয়া যায় না। এই বিয়ে আমি মানি না, আর এটা নিয়ে আর কোনো কথা আমি চাই না। মনে থাকবে কথাটা? ছি 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 ছি, এটা কি করছি আমি? গৌরীর ওপর এরকম ভাবে রিয়াক্ট করা আমার একদম উচিত হয়নি। এত ভয় পাওয়ারও কিছু হয়নি। চোখ খোলে এবার, আমি কিছু বলছি না আর। বাপরে, ঠান্ডা হয়েছে। শোনো গৌরী, পাকামিটা একটু কম করো। সবকিছু বোঝার মতন বয়স তোমার এখনো হয়নি। খাবারটা ঠান্ডা হচ্ছে, ওটা খেয়ে নিও। দেখো মা, আমায় বলে নাকি আমি বড় হইনি, কিন্তু নিজে যে কতটা অবোধ সে জ্ঞান তো ওনার নেই। মায়ের মনে যে কষ্ট দিতে নেই সেটাও জানে না। সেটাই বলতে গেলাম আর অমনি খ্যাক খ্যাক করে উঠল। হুতুম প্যাঁচা একটা। কি করব আমি, কিছুই তো বুঝতে পারছি না। গ্রামের কথা খুব মনে পড়ছে। দুপুরবেলায় লতা পাতা তুলে এনে এই সময়টাই তো আমি জড়িবুটি বানাতাম। দাওয়ায় বসে মায়ের সঙ্গে কত গল্প করতাম, বিলটুটিয়ার সাথে খেলতাম, ঘুড়ি ওড়াতাম। আর এই বাড়িতে এসে শুধু চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আছি। যেদিকেই তাকাচ্ছি শুধু বাড়ি আর পাঁচিল। এটুকু সময়তেই তো আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের কথা খুব মনে পড়ছে, খুব মন খারাপ করছে সবার জন্য। পদ্ম, সালমা দিদি সবাই কি করছে কে জানে। যা, জলটাও শেষ হয়ে গেছে। নিচে যাই বরং জল নিয়ে আসি। না না, গিয়ে কাজ নেই। একেই আমি এসে বাড়িতে সবার অসুবিধা করে দিয়েছি। থাক, আমি চুপটি ঘরে করে বসে থাকি। গৌরী, এই যে জল শেষ হয়ে গেছিল না? ওহো, আমারই ভুল, আমারই আগে দেখা উচিত ছিল। জলটা এখানে রেখে গেলাম, কেমন? কি হয়েছে গৌরী? এরকম মনমরা দেখাচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমি ঠিক আছি। বাড়ির কথা মনে পড়ছে তাই না? হ্যাঁ, আসলে আমি এই সময়টা তো অনেক কাজ করতাম। মাকে রান্নায় সাহায্য করতাম, বিলটুটিয়ার পড়া শুনতাম, কেউ ওষুধ চাইলে আসলে তাকে ওষুধ দিতাম। কখনো কখনো মন্দিরে মায়ের কাছে গিয়ে বসতাম। সব সময় কিছু না কিছু করতাম।
কিন্তু এখানে তো করার কিছুই নেই। আহারে বাচ্চা মেয়ে, বাড়ির কথা মনে পড়াটাই তো স্বাভাবিক। বুঝতে পেরেছি, চলো এসো আমার সঙ্গে। কোথায় যাব? নিচে, নিচে সবাই আছে, সবার সঙ্গে গল্প করলে তোমার ভালো লাগবে। না না, আমি এখানেই ঠিক আছি, থাক। ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, চলো এসো। এসো, ভয় পায় না, চলো। কি করব বলো তো বিমলা, আমি তো মহা ধর্ম সংকটে পড়লাম। দাদুভাই মেয়েটিকে এই বাড়িতে এনে তুলেছে বিয়ে করে, তাকেই সে স্ত্রী হিসেবে মানছে। এদিকে আবার শৈল আর রসময় মেয়েটিকে তো দাদুভাইয়ের স্ত্রী হিসেবে মানছে না। আমি তো কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না। উপায় তো একটা করতেই হবে দাদা। দেখুন দাদা, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু দাদুভাই যখন ওকে বিয়ে করে নিয়ে এসেছে তখন তো ওকে বরণ না করে ঘরে তুলতে পারি না, আর বাইরেও দাঁড় করিয়ে রাখতে পারি না। আর মেয়েটা যখন একবার ঢুকে পড়েছে আর ওকে দাদুভাই মেনে নিয়েছে, তখন আমাদের আর কি করার থাকে বলুন? হ্যাঁ, সে তো ঠিকই। আমি যে কি করব আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো, আমি মানছি তোমার কথা ঠিক, আবার শৈল যা বলছে সেটাও তো ঠিক। আমাদের বাড়ির বিয়ে তো এভাবে হয় না। এখন কি যে করি আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা, আপনি থাকতে শৈল সিদ্ধান্ত নেবে? এটা কি করে হয়? দাদা, আপনি আমাদের পরিবারের সকলের মাথার উপর গাছের মতন, আর দাদু ভাইকে তো জানেন, তাই যা সিদ্ধান্ত সব আপনাকেই নিতে হবে দাদা। জানি না কি করব। দেখি কাল সকালে শৈল কি বলে। ঠিক আছে, তবে আমি আশা করব দাদা আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন। দিদি গো, আমার মনটা যে বড় কুগাইছে। মনে হচ্ছে এত সহজে সবকিছু ঠিকঠাক হবে না। মেয়েটাকে অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তুমি ওকে আশীর্বাদ করো দিদি, আশীর্বাদ করো। না না, শৈল একেবারে ঠিক কথা বলেছে। ঈশান যেভাবে বিয়ে করে এনেছে ওইভাবে বিয়ে হয় নাকি আবার? ও যাই বলে বলুক না কেন, শৈল কাল সকালবেলা যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। একদমই তাই, আমারও কিন্তু ঠিক সেটাই মনে হয়, জানো তো। আর তাছাড়া শৈলমান নেওয়ার সিদ্ধান্ত তো কখনো ভুল হতে পারে না, তাই না? কথাটা সেটা নয় মেজ বৌদি, ঈশানেরও তো ইচ্ছে অনিচ্ছা বলে একটা ব্যাপার আছে। ও তো বলেই দিয়েছে যে ও গৌরীকে নিজের স্ত্রী হিসেবে মানে। আর গৌরীও তো ভালো মেয়ে, ও না থাকলে ঈশানের কত বড় বিপদ হতো বলো তো। একদমই তাই ছোটকা, কথাটা তুই একদম ঠিক বলেছিস। গৌরী যে ভালো মেয়ে সেটা নিয়ে আমাদের কারোর মনেই কোনো সন্দেহ নেই। আর ও ভাইকে এতটা হেল্প করেছে সেটাও তো সত্যি। কিন্তু শৈলমা যখন ব্যাপারটাতে আপত্তি জানাচ্ছেন, তখন এই বিষয়টাকে না আমাদের একটা সেকেন্ড থট দেওয়া উচিত নয় কি? দূর তেরি, তোরা এই সব কিছু নিয়ে ডিসকাস করছিস। আমি কোথায় ভাবলাম যে দাদা ভাইয়ের বিয়েতে কত মজা করব, কত কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু কিছুই হলো না। ভালোই লাগছে না আমার। এই দেখছিস বিয়ে নিয়ে কি ঝামেলা চলছে, কি সমস্যা চলছে, তার মধ্যে তুই আর শাকুন আরাস না তো। প্ল্যান তো আমারও কত ছিল শানের বিয়ে নিয়ে, সেসব স্বপ্নও তো কিছুই পূরণ হলো না। তাই আমি ঠিক করেছি, যে পরিস্থিতিতে এই বিয়ে হয়ে থাক না কেন, গৌরী যেমন মেয়ে হোক না কেন, এই বিয়েটাকে আমি সমর্থন করব না। ঠাকুরজি রাগ করাটা তো খুব স্বাভাবিক, তাই না? শান ওকে না জানিয়ে, ওর পারমিশন না নিয়ে এত বড় একটা শুভ কাজ করে ফেললো।
ঠাকুরঝি যা ডিসিশন নেবে আমি কিন্তু সেটাকেই সমর্থন করব। আমাকে নিয়েই তো আলোচনা হচ্ছিল। আমি এখানে না এলেই মনে হয় ভালো ছিল। আসলে গৌরী আসার পর থেকে ঘরে একা একা বসে বোর হচ্ছিল, তাই ভাবলাম নিচে সবার কাছে একটু গল্প করতে নিয়ে আসি। বাহ, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আনবেই তো, আনবেই তো। আর ও তো কবিতা শোনেনি আমার, আজকে কবিতা শোনাবো। বাড়ির যা টেনশন, টান টান পরিবেশ, মাথাটা ঠান্ডা করার জন্য আমি একটা কবিতা লিখতে শুরু করেছি। হ্যাঁ, একটা লাইন লিখেছি, বাকি লাইনটা দেবু মেলাবে। কিরে দেবু? হ্যাঁ, কি করি, কি ভাবছো? অবাক হচ্ছ তো? বাবা কিন্তু দারুণ কবিতা লেখেন, একেবারে মুখে মুখে কবিতা বানিয়ে ফেলেন। আরে থাক থাক রূপম, এত কথা বলার দরকার নেই। আমি একটা ওই প্রেম আর ভক্তি মিশিয়ে একটা কবিতা শুরু করেছি, সবে এক লাইন লিখেছি। কিরে দেবু, বলি বলি বলি? বলো, ঠিক যখন করে ফেলেছো তখন বলো, তোমাকে আর কে আটকায়? শোন তাহলে। হৃদয় দিয়ে ডাকি যদি দেবে না কো সাড়া, হৃদয় দিয়ে ডাকি যদি দেবে না কো সাড়া, হৃদয় দিয়ে ডাকি যদি দেবে না কো সাড়া। এই পরের লাইনটা কি হতে পারে বলতে? এই খুব কঠিন, এটা আমার জন্য, এটা আমার সাবজেক্ট না, আমি বলতে পারবো না। আরে এটা বলতে হবে, এটা এটা তো যা মানে যা হোক করে অন্তমিল করা যাবে না। একটা সুন্দর কবিতা, প্রেম আর ভক্তি মেশানো। হৃদয় দিয়ে ডাকি যদি দেবে না কো সাড়া। মিথ্যে ভুবন মাগো, মিথ্যে তোমায় ছাড়া। দারুণ, এটা জিনিয়াস। আরে কি সুন্দর মুখে মুখে কবিতাটা মিলিয়ে দিল। তুমি মুখে মুখে ছড়া বলতে পারো? বাহ, বলো মা, বলো, আরেকবার বলো, কি কি বলেছো, বলো বলো। না না, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে আসলে। ঠিক বেরিয়েছে, ঠিক বেরিয়েছে, তুমি যেটা বলেছো একদম ঠিক বলেছো। বলো না, বলো না মা, বলো বলো বলো। আরে এত লজ্জা পাওয়ার কি আছে? ভালো হয়েছে তো, তোমার তো দারুণ ট্যালেন্ট। যাক, এতদিনে তাহলে বাবার সাথে তাল মেলাবার মতো একজন মানুষ পাওয়া গেল। যাক, আমার তাহলে ছুটি। বাবা, একবার দেখো কি আদিক্ষেতাটা শুরু করেছে, একবার দেখো তুমি। করতে দাও, করতে দাও, কতক্ষণ আর? কাল সকালেই তো সব। তুমি তুমি আর কি কি ছড়া বানিয়েছো, বলো 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 বলো। সব তো মনে নেই, তবে ডাক্তারবাবু গ্রামে আসার পর একটা ছড়া লিখেছিলাম সবাইকে জানানোর জন্য। আমাদের শানকে নিয়ে ছড়া? শুনি শুনি, বলো। শোনো শোনো সবাই, চিন্তা নাই কো আর, গাইতে এসেছে এক নতুন ডাক্তার। খুব তার হাত যশ, গম্ভীর চাল, নাম তার জেনে রাখো ঈশান ঘোষাল। দেখতে হলে ডাক্তার ঘরে যাও তাড়াতাড়ি। বাহ, শুধু কবিতা নয়, গৌরী কিন্তু খুব ভালো গানও গায়। বাবা ভাই, তুই তো দেখছি বউ আসার সাথে সাথে ওর গুণগান শুরু করে দিয়েছিস। এবার গুণ থাকলে তো গাইতেই হবে, বউ বলে গুণ গাওয়া যাবে না এরকম তো কোনো কথা নেই। একদম ঠিক বলেছো স্যার। তা গুণ যখন গাওয়া হয়ে গেল, এবার একটা গান গাওয়া হোক। তা গৌরী, একটা গান শোনাও না আমাদের সবাইকে। না না, এখন এই তোমাদের না বড্ড বাড়াবাড়ি, এমনিতেই মেয়েটা ক্লান্ত, তার উপর তোমরা আবার গান গাইতে বলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসব গান টানের ঝামেলা গিয়ে কাজ নেই, গান টান শোনবার ইচ্ছেও আমাদের নেই। বরঞ্চ তুমি ওটা বলো তো, এই যে তখন থেকে শুনে আসছি তুমি নাকি তোমাদের গ্রামে কি সব বিপদ টিপদে পড়েছিলে, তা কি বিপদ, কি হয়েছিল? হ্যাঁ মানে বিয়েটা হঠাৎ
কেন হলো? মানে তোমার কি অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছিল বা এরকম কিছু? আমি সব সত্যি কথা বলার পর ডাক্তারবাবুকে কি আরো প্রশ্নের মুখে পড়তে হবে? আমি এখন কি করব মা? এখন এসব বলতে গেলেই গৌরী আনকমফোর্টেবল হয়ে যাবে। এখন এসব থাক মেজকা। গৌরী একটু টায়ার্ড আছে, ওর একটু বিশ্রাম দরকার। এসো গৌরী। বড্ড বার বেড়েছে শানের। খালি বউ বউ করা তো, কাল মজা বুঝবে। গৌরী, এবার শুয়ে পড়ার বেশি দেরি করো না। আর তোমাকে যে ওষুধটা দিয়েছিলাম সেটা কোথায়? এই যে, এই নাও, এই ওষুধটা এখন একটা খেতে হবে। না, আমি ওষুধ খাবো না। কেন খাবে না কেন? আমি তো এখন ঠিক আছি, আর আমার সাথে তো আমার মা আছেন। আমার কি আচ্ছা দিন, খাচ্ছি। এই নাও। হুতুম পেঁচা একটা। এই নাও। গুড। এবার শুয়ে পড়ো, আর কোনো কিছুর দরকার পড়লে বা ভয় লাগলে আমাকে জানাবে, কেমন? কোনো সংকোচ করার দরকার নেই, ঠিক আছে? ধরো। কি ব্যাপার তোমাদের? আর এই হাতে গ্লাস নিয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছো কেন? ডাক্তারবাবু, আমাদের ওষুধ খাইয়ে দিন না। সত্যি শরীরটা বড্ড খারাপ লাগছে, ওষুধটা খাইয়ে দিন না ডাক্তারবাবু। শরীরটা বড্ড খারাপ লাগছে, ওষুধটা খাইয়ে দিন না প্লিজ। আবার শুরু করেছো তোমরা? শুরু তো তুমি করেছো শালাবাবু, আর এমন শুরু করেছো যে শরীরের সাথে সাথে মাথাটাও আমাদের খারাপ হয়ে যাবে। শালাবাবু, যে যতই আমার পেছনে লাগুক, যাই বলুক, আমি জানি গৌরী, তুমি না থাকলে আমি চৌপাড়িতেই মরে থাকতাম। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো গৌরী, সে কথা আমি কোনোদিনও ভুলবো না।